সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 13 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 13-র আগের পার্টগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। আজ যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মূল্যবান কমেন্টগুলো জানাও, তো সেগুলো সলভ করবার দায়িত্ব হচ্ছে আমাদের। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে দেখো, আগের ক্লাসে আমরা কত অবধি করেছিলাম? আগের ক্লাসে 9 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে করবো কি 10-এর দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট। ঠিক আছে, তো চলো তাড়াতাড়ি পেন খাতা বই যা আছে বের করে বসে পড়ো। ঠিক আছে, তো দেখো 10-এর দাগের অঙ্কটা কি বলছে। একটি পরীক্ষায় রাম ও শ্যাম যথাক্রমে পূর্ণ মানের যে পূর্ণ মান মানে যে পুরো মার্কস ফুল মার্কস আছে তার মধ্যে 11-র 15 অংশ ও শ্যাম পেয়েছে 7-এর 11 অংশ। তাহলে কে বেশি নম্বর পেলো সেটা আমাকে জানাতে হবে। যেহেতু দুটো ভগ্নাংশ দেওয়া আছে, এবার এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট যদি আমরা জানতে পারি তাহলেই বলে দিতে পারবো রাম বেশি নম্বর পেয়েছে না শ্যাম বেশি নম্বর পেয়েছে। চলো দুটো ভগ্নাংশ আমি লিখে ফেলছি। কি কি দেওয়া আছে? রাম পেয়েছে পূর্ণমানের কত অংশ? এটা হচ্ছে তোমার 10-এর দাগের অঙ্ক। তাহলে রাম পেয়েছে আমি লিখছি, দেওয়া আছে কত? 11-র 15 অংশ, তাই তো? 11/15 অংশ, এটা রামের নাম্বার। আচ্ছা, শ্যাম পেয়েছে হচ্ছে কত? দেওয়া আছে 7/11। আচ্ছা ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় ভগ্নাংশ যদি জানতে পারি তাহলেই আমরা বলে দেবো যে কে বেশি পেয়েছে। খুব সোজা ব্যাপার। দেখো কীভাবে করবো এটাকে। তো তার জন্য আমাকে কি করতে হবে? এই যে দুটো হর দেখতে পাচ্ছ, দুটো ভগ্নাংশের হরগুলোর আমরা লসাগু নিয়ে নেবো, মানে 15 আর 11 লসাগু নিয়ে নেবো। কিছু দিয়ে যাবে? যদি না যায় আমরা কি করি? আমরা গুণ করে দিই। তাহলে 15 আর 11কে আমরা কি করব? গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, 5 1 কে 5 1 1 কে 1, 5 1 কে 5 1 1 কে 1, তাহলে 5 6 1 165। ঠিক আছে, তাহলে আমরা লসাগু কত পেলাম? 165। এবার দেখো আমার কাজ কি, যে লসাগুটা বেরোলো মানে প্রত্যেকটার হরটাকে আমরা কি করবো? এই দুটো হরকেই কত করে দেবো? 165। মানে হরগুলোকে আমি সমান করতে চাইছি, মোদ্দা কথা। ঠিক আছে, হরগুলোকে সমান করতে চাইছি। স্যার লসাগু না করেও তো করা যেত হরকে সমান। হ্যাঁ অবশ্যই করা যেত, লসাগু না করেও করা যেত। যখন ধরো 3টে ভগ্নাংশ 4টে 5টা ভগ্নাংশ দেওয়া থাকবে আমাদেরকে, ঠিক আছে, বা বড় কোনো সংখ্যা দেওয়া থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের মুখে মুখে করতে অসুবিধা হবে। ঠিক আছে, যে কত গুণ করলে হরগুলো সমান হবে, তার থেকে সোজা হিসেব কি, সবকটা হরের লসাগু নিয়ে নেবো, সেই হরটার সঙ্গেই সমান করব। এই লসাগুটার সঙ্গেই প্রত্যেকটা হরকে আমরা সমান করে দেবো। ঠিক আছে, তো আমার কত বেরিয়েছে? 165। তাহলে আমাকে কত করতে হবে? এগুলো নিচের হরগুলোকে 165 করতে হবে। তো করা খুব সোজা। দেখো কিভাবে করব। তো আমি একবার লিখছি 11/15 এখানে, আর নিচটায় লিখছি 7/11। ঠিক আছে, আমি এটা করছি। দেখো তো 15-র সাথে কত গুণ করলে 165 হবে? গুণটা একবার চেক করে নাও। 5 1 কে 5 1। ঠিক আছে, 15 5 5 1 6 1। ঠিক আছে, তো 165। তাহলে দেখো 15-র সাথে কত গুণ করলে 165 হয়েছে? 11 গুণ করে। তাহলে আমি এখানে একটা 11 গুণ করবো। যেহেতু নিচে 11 গুণ করছি, উপরেও কি করব? 11কে গুণ করে দেবো। ঠিক আছে, এবার দেখো 11-র সাথে কত গুণ করলে 165 হবে? 11-র সাথে দেখো 15 গুণ করি। তাহলে নিচে 15 যেহেতু গুণ করছি, উপরেও একটা 15 গুণ করে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো কি হয় ব্যাপারটা। 11 11 গুণ করলে হয় 121, 15 11 গুণ করলে 165, তাই তো? আর এটা 7 15 কত? 5 7 35, 5 আর 3 7 1 7 আর 3 10, 105। আর নিচে 15 11 গুণ করলে 165। বোঝা গেল? তাহলে দেখো এবার আমার নিচের দুটো হরই সমান হয়ে গেছে, এরও 165 এরও 165। এবার যখন হর সমান থাকে যে ভগ্নাংশের, উপরের লবটা যার বড় সেই ভগ্নাংশটাই হবে সব থেকে বড়। তাহলে উপরের লব বড় কার? 121 আছে, এটাই বড়। তাহলে কার থেকে এসছে? 11-র 15 ভগ্নাংশ। তাহলে 11-র 15টা হচ্ছে বড়, কার থেকে? 7-এর 11 থেকে। তাহলে আমি কি বলতে পারি? যেহেতু লিখে দেবে, যেহেতু যে 11-র 15 > 7/11, তাই
রাম বেশি নাম্বার পেয়েছে। তাহলে রামের ভগ্নাংশ তো এটা, দেখো রাম পেয়েছে 11/15 কার ভগ্নাংশ? রামের ভগ্নাংশ। তাহলে রাম বেশি নম্বর পেয়েছে, বেশি নম্বর পেয়েছে। আশা করছি বোঝা গেছে। শুধুমাত্র কী করলাম, ভগ্নাংশগুলো কোনটা বড় আর কোনটা ছোট চেক করে নিলাম, তাছাড়া কিছু নেই অঙ্কটাতে। ঠিক আছে, একবার ভালো করে আশা করছি বোঝা যাবে। ক্লিয়ার? তো এই গেল আমাদের 10-এর দাগের অঙ্কটি। তো এরপরে আসবো আমরা 11-র দাগের অঙ্কটিতে। এবার আসবো আমরা 11-র দাগের অঙ্কটিতে। চলো 11-র দাগের অঙ্কটা কি বলছে পড়া যাক প্রথমে। বলছে এক ব্যক্তি তার মাসিক আয়ের 1/10 বাড়ি ভাড়া দেন, বাড়ি ভাড়া বাবদ, এবং 3/5 সংসারের অন্যান্য চাহিদা মেটাতে ব্যয় করেন। বাকি টাকা তিনি সঞ্চয় করেন। যদি তার মাসিক সঞ্চয় 4,500 টাকা হয় তাহলে তার মাসিক আয় কত? জানি না তার মাসিক আয় কত, সেই জন্য আমরা কী করবো, ধরে নেবো। ধরি তার মাসিক আয় 1/। চলো ধরে নিয়ে করবো, ঠিক আছে। ধরি তার মাসিক আয় সমান 1/। ঠিক আছে, তার মাসিক আয়টা আমি ধরে নিয়েছি কত, 1/। এবার দেখো তিনি কি কি করেন। এই 1/। টাকার মধ্যে তিনি কি করেন, তিনি তার মাসিক আয়ের 1/10 বাড়ি ভাড়া দেন এবং 3/4 সংসার, এই 3/5 অন্যান্য সংসারের অন্যান্য চাহিদা মেটানোতে খরচা করেন। ঠিক আছে, তাহলে তার মোট খরচ কত হচ্ছে? তাহলে তার মোট খরচটা আমরা বার করে নেব। তার মোট খরচ, ঠিক আছে, তার মাসিক যে মোট খরচ, এটা মাসিক খরচ। ঠিক আছে, তাহলে কি কি করেন দেখো, বলেছে 1/10 বাড়ি ভাড়া দিচ্ছেন, তাহলে 1/10 খরচা করছেন। আর কি খরচা করছেন? আর খরচা করছেন 3/5 সংসার চালাচ্ছেন। ঠিক আছে, এত অংশ তিনি মোট খরচ করছেন। তাহলে এটাকে আমাকে ফার্স্টে যোগ করতে হবে। কত হবে? 5 আর 10-এর লসাগু নাও। 10 আর 5-এর লসাগু কত হবে? 5 2 এ 10, 5 1 5। তাহলে আমার কত দাঁড়াচ্ছে লসাগুটা? 5 গুণ 2 গুণ 1 মানে 10ই হচ্ছে, তাই তো? তাহলে লসাগু হচ্ছে আমার 10। ঠিক আছে, লসাগু কমপ্লিট। এবার দেখো কি করি, এবার ভগ্নাংশের যোগ সিম্পল। 10কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। 1 1কে 1 যোগ। ঠিক আছে, 5কে 10 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে, 2 3 6, তাহলে হচ্ছে 7/10 অংশ। তাহলে তার টোটাল যে মোট খরচ, ঠিক আছে, যে মাসে মোট তার মাসিক খরচ কত? 7/10 তিনি খরচ করে ফেলছেন প্রত্যেক মাসে। তাহলে তার কাছে আর কত টাকা পড়ে থাকছে? অবশিষ্ট টাকাটা তিনি কি করছেন? তিনি বলেছেন সঞ্চয় করছেন, মানে জমা করে রাখছেন। তাহলে আমাকে অবশিষ্ট টাকাটা বার করতে হবে। তাহলে মোট আয় কত? মোট আয় মানে মাসিক আয় কত? 1/। তার থেকে এটা বাদ দিয়ে দিলে আমার যেটা পড়ে থাকবে, মানে তুমি ধরো মাসে 50 টাকা রোজগার করো, তার মধ্যে হ্যান ত্যান এইটা সেটা খরচা করে তুমি 30 টাকা তোমার খরচা হয়ে যায়, আর বাকি টাকাটা তুমি বলছি সঞ্চয় করো। তাহলে তুমি ক টাকা সঞ্চয় করছো? তাহলে 50 টাকা থেকে 30 টাকা খরচা করে ফেলছো, মানে 20 টাকা পড়ে থাকছে। এই টাকাটা তুমি কি করছো? সঞ্চয় করছো। তেমনই সেম হচ্ছে, টোটাল আয় হচ্ছে 1/। তার মধ্যে 7/10 তুমি খরচা করছো। তাহলে কত টাকা অবশিষ্ট থাকছে? অবশিষ্ট থাকতে গেলে কী করতে হয় আমাকে? এই যেমন 20 বেরোলো কী করে? বিয়োগ করে। তেমন হচ্ছে আমরা কি করব? বিয়োগ করে দেবো। তাহলে অবশিষ্ট টাকা বা তিনি সঞ্চয় করেন, এটা লিখবে, তিনি সঞ্চয় করেন। তিনি কত টাকা সঞ্চয় করবেন? তিনি যেটা অবশিষ্ট বেঁচে থাকবে সেটাই সঞ্চয় করবেন। তাহলে 1 বিয়োগ 7/10 এত অংশ তিনি সঞ্চয় করবেন। তাহলে 10 লসাগু হলো, তাহলে 10 বিয়োগ 7 মানে 3/10 অংশ। 3/10 অংশ তিনি সঞ্চয় করেন। এবার দেখো তোমাদের বইয়েতে একটা জিনিস বলে দিয়েছে যে তিনি সঞ্চয় করেন, এখানে আমরা অংশে বার করেছি, তোমাদের বইতে বলে দিয়েছে টাকায় 4,500 টাকা তিনি সঞ্চয় করেন। তাহলে এই 4,500 টাকা আর আমার এখানে বার করা 3/10 অংশ, দুটো সমান জিনিস, একই জিনিস, তাই আমরা কি করব? দুটোকে সমান করে দেবো। তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী কি, যে 3/10 সমান 4,500 টাকা। তাহলে এখান থেকে আমরা 1/। বার করব। তাহলে কি হবে? 4,500 ভাগ 3/10। তাহলে এটা কি হবে? 4,500
গুণ 10/3। ঠিক আছে, এটাকে যদি কাটাকুটি করো তাহলে কত হচ্ছে, 3 দিয়ে যদি কাটো 3 15 45, দুটো শূন্য। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে, এখানে একটা শূন্য আছে 10-এর পিঠে, তাহলে 15-র গায়ে 1 2 3টে শূন্য, এত টাকা। ঠিক আছে, তাহলে তার মাসিক আয় কত, 1 টাকা, 1 ধরেছিলাম, তাহলে 1 মানে কত টাকা বেরোলো, 15,000 টাকা। তাহলে আমরা বলতে পারি ওই ব্যক্তির মাসিক আয় হচ্ছে 15,000 টাকা। ক্লিয়ার? দেখে না ভালো বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা হচ্ছে বোঝা যাচ্ছে। ঠিক আছে, চলো এর পরবর্তী অঙ্ক মানে 12 দাগের অঙ্কটিতে আমরা আসবো। বুঝলাম। আচ্ছা, 12 দাগের অঙ্কটা কি বলছে আমরা একটু পড়ে ফেলি। তো বলছে এক ব্যক্তি দেখলেন, এক ব্যক্তি তার ঋণের, তিনি কিছু ঋণ মানে কি ধার করেছেন, তো ঋণের 5/13 পরিশোধ করবার পর দেখলেন তার কাছে আরও 400 টাকা ঋণ রয়েছে। তার কত টাকা ঋণ ছিল? দেখো, এক ব্যক্তি কিছু টাকা ঋণ শোধ করার পরও দেখলেন তার কাছে আরও কিছু টাকা ঋণ বাকি আছে, মানে কিছু ঋণ তাকে এখনও দিতে হবে, শোধ করতে হবে। তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন, ঠিক আছে, বা তিনি কত টাকা ঋণ নিয়েছিলেন জানি না, ধরে নেবো 1 তিনি ঋণ নিয়েছিলেন। ঠিক আছে, না জানা অংশকে আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে কি লিখব, এক ব্যক্তি ঋণ নিয়েছিলেন কতটা, ঋণ নিয়েছিলেন সমান 1, তাই তো, তিনি 1 ঋণ নিয়েছিলেন। তাহলে তিনি পরিশোধ করেছেন কত, 5/13 পরিশোধ করেছে। তাহলে 5/13 যদি পরিশোধ করে দেয় তাহলে বাকি এখনও বাকি যেটা পড়ে আছে সেটাই তার ঋণ আছে, তাহলে বাকি অংশটাকে আমাকে বার করতে হবে। তাহলে লিখে দেবো একবার, তিনি পরিশোধ করেছেন, যেটা তিনি পরিশোধ করেছেন কত, 5/13। ঠিক আছে, এইটা তিনি পরিশোধ করেছেন। তাহলে বাকি ঋণ কতটা, মানে কতটা বাকি আছে, তাহলে এখানে বার করবো কি, বাকি ঋণ। বাকি ঋণ কত হবে, টোটাল ছিল 1 ঋণ, টোটাল সমগ্র ঋণটা তার থেকে বাদ দেবো 5/13, এটা পরিশোধ করে দিয়েছেন। তো এটা করলে কত হচ্ছে আমার, 13 লসাগু হবে, তাহলে 13 বিয়োগ 5, তাই তো, তাহলে 13 থেকে 5 বাদ দিলে 8/13। তাহলে 8/13 ঋণ এখনও পরিশোধ করতে বাকি আছে। তাহলে এই ঋণটা তোমাদের বইয়েতে দেখো বলে দিয়েছে 400 টাকা ঋণ পরিশোধ করতে এখনও বাকি রয়েছে। ঠিক আছে, তাহলে 400 টাকা, আর আমরা এখানে বার করেছি 8/13, তাহলে দুটো জিনিস সমান। তাহলে আমরা কি করে দেবো, সমান করে দেবো, যে শর্তানুযায়ী যে 8/13 সমান কতটা ঋণ, 400 টাকা। 400 টাকা, তাহলে 1 ঋণ সমান আমরা লিখতে পারি কি, 400 ভাগ 8/13 টাকা। ঠিক আছে, তাহলে 400 গুণ 13/8। ঠিক আছে, 8 দিয়ে যদি কাটাকুটি করি কত হবে, 50 × 40 50, 5 13 65, একটা শূন্য, তাহলে 650 টাকা। ঠিক আছে, তাহলে ব্যক্তি কত টাকা ঋণ নিয়েছিলেন, 650 টাকা ঋণ নিয়েছিলেন। দেখে নাও অঙ্কটি, 12 অঙ্কটি এইভাবে সলভ করতে হবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? তাহলে 12 অঙ্কটা বোঝা গেল। তো এর পরবর্তী অঙ্ক মানে 13 দাগের অঙ্কটিতে আসবো আমরা। দেখো 13 দাগের অঙ্কটি পড়া যাক, কি বলছে 13 দাগের অঙ্কটি পড়া যাক। তো বলছে রাম একটি কাজের, ভালো করে বুঝবে হ্যাঁ, বলছে রাম একটি কাজের 1/5 এবং শ্যাম একটি ওই কাজেরই 1/3 করেছেন। রাম ও শ্যাম কাজের মোট কত অংশ করেছেন আর কত অংশ কাজ করতে বাকি আছে, এটা একদম সোজা, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, তাহলে দুজনে মিলে মোট কতটা কাজ করেছেন, তাহলে একবারে করছি অঙ্কটা। দেখো লিখবো যে কি, দুজনে মিলে মোট কাজ করেছে কতটা করেছে,
রাম করেছে 1/5 অংশ, 1/5 অংশ, আর শ্যাম করেছে 1/3 অংশ। ঠিক আছে, এটা যোগ করে দিলে আমরা মোট কতটা কাজ করেছে বার করে ফেলতে পারবো। তাহলে 5 3 15 লসাগু হচ্ছে 3 + 5, তাহলে 5 আর 3 কত হচ্ছে 8, 8/15 অংশ। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দুজনে মিলে মোট কতটা কাজ করেছে 8/15 অংশ। তাহলে কাজ করতে কতটা বাকি রয়েছে, তাহলে কাজ করতে বাকি রয়েছে, তো সমগ্র অংশ হচ্ছে 1 অংশ, আমরা জানি সবসময় হয়। তাহলে 1 থেকে আমরা বাদ দেবো 8/15 অংশ। ঠিক আছে, তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে 15, তাহলে 15 - 8 মানে 7/15 অংশ। ঠিক আছে, তাহলে এখনও কাজ করতে বাকি আছে কত, 7/15 অংশ। এইভাবে অঙ্কটিকে সলভ করতে হবে। 13 অঙ্কটি দেখো একদম সোজা অঙ্ক, আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের 13 দাগের অঙ্কটি। তো এরপরে আসবো আমরা 14 দাগের অঙ্কটিতে। কত অঙ্কটিতে? 14 দাগের অঙ্কটিতে। তো 14 দাগের অঙ্কটি কী বলছে একটু পড়া যাক। বলছে এক ব্যক্তির 6,000 টাকা ছিল, ভালো করে বুঝবে। এক ব্যক্তির কত টাকা ছিল? 6,000 টাকা ছিল। তো তিনি তার ওই টাকার 5/12 অংশ স্ত্রীকে দিয়েছেন। তারপর যেটা স্ত্রীকে দেওয়ার পর যেটা অবশিষ্ট ছিল, সেই অবশিষ্টের 3/7 অংশ পুত্রকে দেন। তারপর কি বলছে, এবং তারপর যে বাকি টাকা যেটা পড়ে থাকলে সেটা কি হচ্ছে, তিনি দান করেন। তিনি কত টাকার কত অংশ এবং মোট কত টাকা দান করেছেন, অংশ তো বার করতে হবে, আবার মোট কত টাকা দান করেছেন সেটাও বার করতে হবে। চলো স্টেপ বাই স্টেপ করি অঙ্কটা, তাহলে বুঝতে পারবো যে কী বলেছে। তো তাহলে আমরা 15 দাগের অঙ্কটা করছি এখন। 15 দাগের অঙ্কটা, আরে 15 নয়, 14 দাগের অঙ্ক, 14 অঙ্ক, তাই তো। তো তাহলে ব্যক্তির মোট কত টাকা আছে আমি লিখে বলছি। ব্যক্তির মোট টাকা হচ্ছে সমান 6,000 টাকা। ঠিক আছে, 6,000 টাকা আছে। আর স্ত্রীকে দেন তিনি, স্ত্রীকে দেন মোট টাকা কত, 6,000। ঠিক আছে, 6,000 টাকার মধ্যে 3/7 অংশ, আরে 5/12, তো 5/12 অংশ এটা স্ত্রীকে দেন তিনি। তাহলে কাটাকুটি যদি করি, 12 দিয়ে যদি কাটি, 5/12 60 হচ্ছে। ঠিক আছে, দুটো শূন্য, তাহলে 5 5 25, 25-এর গায়ে দুটো শূন্য, এত টাকা 2,500 টাকা তিনি কাকে দেন, স্ত্রীকে দেন। তাহলে অবশিষ্ট কত টাকা পড়ে রইল, তার কাছে ছিল মোট হচ্ছে 6,000 টাকা, তার মধ্যে স্ত্রীকে 2,500 টাকা দিয়ে দিল। তাহলে অবশিষ্ট টাকা কত টাকা পড়ে রইল বার করে ফেলবে আগে। অবশিষ্ট টাকা সমান মোট ছিল হচ্ছে 6,000 টাকা, তার মধ্যে 2,500 টাকা স্ত্রীকে দিয়ে দেন। ঠিক আছে, তাহলে কত টাকা তার কাছে পড়ে থাকছে আমি হিসেব করে ফেলি। দুটো শূন্য নামলো, 5 কত 10, 5 10, 7 থেকে 3, 3 কত 6, 3 6, 3,500 টাকা তার কাছে পড়ে আছে। এবার এই 3,500 টাকার মধ্যে পুত্রকে দেয় 3/7 অংশ। তাহলে পুত্রকে দেন যেটা অবশিষ্ট আছে এই টাকাটা, 3,500 টাকার কত অংশ, 3/7 অংশ, এটা তিনি পুত্রকে দেন। ঠিক আছে, তো কাটাকুটি করো, 7 5 35, দুটো শূন্য 7, তাহলে 3 5 15, 15 গায়ে দুটো শূন্য, এত টাকা 1,500 টাকা তিনি পুত্রকে দেন। তারপর বাকি টাকাটা তিনি কি করেন, দান করে দেন বলেছে। তাহলে তিনি কত টাকা দান করেন, লিখবেন তিনি দান করেন কত টাকা। দেখো বেঁচে ছিল, আমরা হচ্ছে কি এই 3,500 টাকার মধ্যে 1,500 টাকা তিনি পুত্রকে দিয়ে দিন। তাহলে কত টাকা পড়ে থাকছে বার করে ফেলবো, 3,500 থেকে বাদ দেবো 1,500 টাকা, এত টাকা। তাহলে তিনি দান করেন কত, 0,0,0,2, 2,000 টাকা। তিনি কত টাকা দান করেন, 2,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার একটা আনসার। আবার আমাকে উত্তরে চেয়েছে যে কত অংশ, মোট টাকার কত অংশ তিনি দান করেন। তাহলে লিখবো যে তিনি মোট টাকার, এই দিকটা করছি, তিনি মোট টাকার সমান
মোট টাকা কত ছিল? 6,000 টাকা। তার মধ্যে কত টাকা দান করে? 2,000 টাকা। তাহলে এত অংশ দান করেন, এত অংশ দান করেন। তাহলে এটা একটু কাটাকুটি করে নিই, সোজা হয়ে যাবে। এই 3টে শূন্য, এই 3টে শূন্য কাটলো, 2 1 2, 2 3 6, তাহলে 1/3 অংশ। ঠিক আছে, এটা একটা আনসার। তিনি 1/3 অংশ কি করেন? দান করেন। ঠিক আছে, অংশতে যদি জিজ্ঞেস করে 1/3 অংশ, আর যদি টাকায় জিজ্ঞেস করেন, দুটো উত্তর দিয়েছে, মানে দুটোই জানতে চেয়েছে। টাকা হিসেবে 2,000 টাকা, আর অংশ হিসেবে 1/3 অংশ টাকা তিনি দান করেছেন। দেখে নাও ভালো করে। তাহলে এই গেল আমাদের 14 দাগের অঙ্কটি। ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড। চলো এরপরে আসবো 15 দাগের অঙ্ক। এটা আজকের লাস্ট অঙ্ক। ঠিক আছে, চলো এটা মুছলাম কিন্তু। কি বলছে অঙ্কটা, পড়া যাক। বলছে একটি বইয়ের 250টা পৃষ্ঠা রয়েছে। তো এক বালক পরপর 3 দিনে 20, 18, 12 পৃষ্ঠা পড়লো। ওই 3 দিন এসে মোট বইয়ের কত অংশ পড়লো আর কত অংশ পড়তে বাকি রইল? ঠিক আছে, চলো কত অংশ পড়লো আর কত অংশ পড়তে বাকি রইল। আচ্ছা, মোট বইয়ের পৃষ্ঠা সংখ্যা আমি তাহলে লিখে নিই 250টি। ঠিক আছে, তাহলে কি লিখবো? যে মোট পৃষ্ঠা সংখ্যা কত? পৃষ্ঠা সংখ্যা তোমার দেওয়া আছে 250টি। এতগুলো পৃষ্ঠা রয়েছে। তাহলে বালকটি 3 দিনে পড়লো কতটি? তাহলে লেখো যে বালকটি 3 দিনে পড়লো কতগুলো পৃষ্ঠা? প্রথম দিন পড়েছে, দেখো যোগ করে দিচ্ছি, 20টি। তারপরের দিন পড়েছে তোমার 18টি। তারপরের দিন পড়েছে 12টি। তাহলে মোট কত হচ্ছে? 10 10 20, 30 দিয়ে 50 পৃষ্ঠা। ঠিক আছে, তাহলে এতটি পৃষ্ঠা লিখে দাও। ঠিক আছে, তাহলে তিনি বালকটি 50টি পৃষ্ঠা 3 দিন ধরে পড়েছে। তাহলে ওই 3 দিনে সে মোট বইয়ের কত অংশ পড়লো? তাহলে বালকটি কত অংশ পড়লো? তাহলে মোট টোটাল ছিল হচ্ছে 250, তার মধ্যে 50টা পৃষ্ঠা পড়েছে। তাহলে এটা যদি কাটাকুটি করি, 0 0 কাটছে, 5 1 5, 5 5 25, তাহলে 1/25 অংশ সে পড়লো। ঠিক আছে, এই 1/5 অংশ, সরি 1/25 অংশ বলছি, 1/5 অংশ সে তাহলে পড়লো। ঠিক আছে, 1/5 অংশ সে 3 দিনে পড়েছে। আর কত অংশ পড়তে বাকি রইল? তাহলে কত অংশ পড়তে বাকি রইল মানে কি? টোটাল সমগ্র অংশ জিজ্ঞেস করলে 1 অংশ, তাহলে বাকি রয়েছে সমান 1 বিয়োগ 1/5 অংশ। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 5 লসাগু হলো, তাহলে 5 বিয়োগ 1 মানে 4/5 অংশ। ঠিক আছে, এটা একটা আনসার, এটা একটা আনসার। তাহলে এই দুটোই আমাকে জানতে চেয়েছিল, যে সে কত অংশ পড়েছে 3 দিন ধরে, আর এখনও কত অংশ পড়তে বাকি আছে। দেখে নাও ভালো করে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমাদেরকে এই যে তোমাদের অঙ্কগুলো আছে সেগুলোকে সলভ করতে হবে। নেক্সট ক্লাসে আর কয়েকটা অঙ্ক পড়ে আছে, সেগুলো করিয়ে দেওয়া হবে। আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, চলো মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।